হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসনিন পিয়া পর্ব ৩৯-৪০। রাত অনেকটাই নেমে এসেছে, চারিদিক নিস্তব্ধ, বাতাসে একটা অলৌকিক শান্তি। আরিশ কিছু বলছে না আর, তবু তার নীরব উপস্থিতিতে অরার ভেতরে এক ধরনের কাঁপুনি বয়ে চলেছে। ভালোবাসার এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো শব্দ ছাড়াও বলা যায়, আর অরা আজ ঠিক সেই মুহূর্তেই দাঁড়িয়ে। তার ভেতরে একটা চাপা ইচ্ছা বহুদিনের মতো পা ফেলছিল, একবার, শুধু একবার আরিশের কপালে ঠোঁট ছুঁয়ে দেবে সে। কিন্তু ইচ্ছাটা গভীর হলেও সাহসটা ছিল না। তবে আজ রাতে সবকিছু যেন নিজে থেকেই সহজ হয়ে উঠল। আরিশের একবার বলাতে সাহস পেল সে। চাঁদের আলো জানালার ফাঁক গলে ঘরের ভেতর নেমে এসেছে। অরার দেরি করলো না, ধীরে নিঃশব্দে শ্বাস ফেলে কাছে এগিয়ে এসে সে ঠোঁট ছোঁয়ালো আরিশের কপালে। একটা দীর্ঘ কোমল স্পর্শ, ভালোবাসার সবচেয়ে পবিত্র ভাষায় লেখা এক নিঃশব্দ কবিতা। চারপাশে রাত যেন আরো গভীর হলো, আর তাদের দুজনের মাঝখানে সময়টা থেমে রইল কিছু মুহূর্তের জন্য। ওরাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিল আরিশ, নীরব, নিঃশব্দে, অথচ এতটাই গভীর যেন পুরো পৃথিবী থেমে গেছে কেবল এই আলিঙ্গনের ভেতর। তার শক্ত বাহুর মাঝে চাপা পড়ে থাকা ওরা অনুভব করলো চারপাশের সমস্ত শব্দ, আলো, সব সব ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। শুধু একটা জিনিস টিকে আছে, তার নিজের হৃদয়ের শব্দ, যা আরিশের বুকের সাথে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি তুলছে। আরিশ কিছুই বলল না। সে চাইলে আর একটু আঁকড়ে ধরতে পারত, কিছু বলেও দিতে পারত, কিন্তু তার চেয়েও অনেক বেশি সত্য ছিল এই নীরবতা, এই নিশ্চিন্ত আশ্রয়। ওভাবেই বুকের কাছে অরাকে আগলে রেখে একটা গভীর নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করলো আরিশ। মানুষ যখন প্রশান্তিতে থাকে তখন নিজের শরীর থেকেই ঘুমিয়ে পড়ে। আরিশও তাই করলো, বুকের মাঝে অরাকে জড়িয়ে রেখে নিঃশ্বাসে মিশিয়ে চোখ বন্ধ করে নিশ্চল ঘুমে তলিয়ে গেল সে। কিন্তু ওরা, তার চোখে ঘুম নেই, শরীরটা নীরব, কিন্তু মনের ভেতর যেন ঝড়। আরিশের বুকের ওপর মাথা রেখে সে অনুভব করছে সেই স্পন্দন। তার শরীর লেপ্টে আছে আরিশের গায়ে, গায়ের তাপ একরকম একাত্ম হয়ে আছে। তবু তার ভেতরে একটা অজানা কান্না, একটা টানাপোড়েন। শরীরটা আরিশের শরীরের সঙ্গে মিশে আছে, তবু যেন একদম একা। ওরা শরীরে শরীর ছুঁয়ে থাকা মানেই কি মনের ছোঁয়া? না, আজকের এই গভীর রাতে সেই প্রশ্নটাই বুকের ভেতর কুকড়ে কাঁদছে ওরার। ভালোবাসা শুধু স্পর্শে হয় না, ভালোবাসা হয় অনুভবে। আর ওরা ঠিক সেই অনুভবটাই হারিয়ে ফেলেছে, অথবা খুঁজে পাচ্ছে না। সে নিজেকে বোঝাতে পারছে না কিছুই। কাকে বলবে? কে আছে যে তাকে বলবে? এই টানাপোড়েন থেকে কিভাবে বেরিয়ে আসতে হয়, তার মাথায় যেন এক একটা ভারী চিন্তা ঢুকরেও যাচ্ছে। আগামীকাল ভার্সিটিতে যাবে, আরিশ নিজে বলেছে সব ফর্মালিটিস কমপ্লিট করবে। তবে কে জানে কাল আবার কি করে বসবে। আশ্রয় চাইলেই কি পাওয়া যায়? একটা কপালে চুমু, একখানা আলিঙ্গন, এসবের বাইরেও কি কিছু লুকিয়ে থাকে? ওরার চোখ খুলে যায়, আবার ঘুম আসে না। আরিশের বুকের উপর মাথা, গায়ের তাপে জড়ানো দেহ, তবু বুকের ভেতরটা বরফের মতো ঠান্ডা। সে যেন নিজেকে হারিয়ে ফেলেছে, আর সেই হারানোর ভয়টাই এখন গভীর রাতে তার একমাত্র সঙ্গী। সকালের রোদ জানালার পর্দা পেরিয়ে ঘরের মেঝেতে উজিয়ে পড়েছে। হালকা গরম বাতাসে যেন গা জ্বালানো একরকম ক্লান্তি। পাখির ডাক নেই বললেই চলে, রাস্তায় দূরের গাড়ির শব্দ কেবল নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে। গুড মর্নিং ডার্লিং। পেছন থেকে তাকালো তামান্না। তালহা দাঁড়িয়ে রান্নাঘরে। তামান্না সকলের নাস্তা তৈরি করছে, ডিম সিদ্ধ করে খোসা ছাড়াচ্ছে। এত ইংরেজি বুঝি না আমি, মর্নিং না বলে শুভ সকাল বললেও তো হয়, হেসে বলে তামান্না। তালহা ঠোঁট বাঁকিয়ে মজা করে। তামান্নার পাশে দাঁড়িয়ে সেও ডিমের খোসা ছাড়াতে সাহায্য করতে শুরু করে। আচ্ছা ঠিক আছে, চলো না একদিন বাইরে কোথাও ঘুরে আসি, বলে তালহা। আপনার মা শুনলে তো কেলেঙ্কারি বাঁধাবে। আমার মা আমার বিষয়, তুমি শুধু বলো যাবে কি না। তামান্না একটু ভেবে বলে, ঠিক আছে, কখন যাবেন? আজ সন্ধ্যার পর অফিস থেকে ফিরে বেরিয়ে পড়ব। মুচকি হাসে তামান্না। হঠাৎ তাহলে একটু লাজুকভাবে বলে ওঠে, শোনো। কি? আমার বন্ধুরা তাদের গার্লফ্রেন্ডকে কত আদর করে, মানে কিস করে, জড়িয়ে ধরে, একসঙ্গে হাঁটে। তামান্না ভ্রুকুচকে তাকায়, প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে বলে, এসব আমাকে বলে কি বোঝাতে চান? তালহা গা বাঁচিয়ে বলে, না না, কিছু না, থাক, আমি যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। নাস্তা করে যাবেন তো? ডাকে তামান্না। রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে তালহা শুধু বলল, অফিসের ক্যান্টিনে খেয়ে নেবে। তামান্না আর কিছু বলার আগেই তালহা দরজা টেনে বেরিয়ে পড়ে। আজকে আরিশ অফিসে যাবে না, সেজন্য তার উপর বেশি দায়িত্ব পড়েছে। মাত্র মিনিট দুয়েক আগে ড্রয়িং রুমে এসে ঢুকেছেন তাসলিমা খাতুন। ছেলেকে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে দেখে মনে মনে কিছু আন্দাজ করেই এগোলেন সেই দিকটায়। রান্নাঘরে তখন তামান্না মুচকি হেসে নিজের কাজে ব্যস্ত, কিন্তু তাসলিমা খাতুনকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে সেই হাসিটা যেন হঠাৎ থেমে গেল। মুখে এক ধরনের সতর্কতা এসে ভর করল।
তাসলিমা দাঁড়িয়ে থেকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন, তারপর হালকা গলা খাকারি দিয়ে উপস্থিতি জানান দিলেন, যেন কিছু না বলেও অনেক কিছু বলে ফেললেন। তালহা এসেছিল? হ্যাঁ। কেন? এমন কি জরুরি কথা ছিল তোমার সঙ্গে? সেটা আপনি আপনার ছেলেকেই জিজ্ঞেস করে দেখুন। তাসলিমা খাতুনের মুখ গোমড়া হয়ে উঠল, চোখে মুখে রাগের ছায়া স্পষ্ট। তামান্নারও মেজাজ বিগড়ে গেল। সে তো আগেই জানতো তাহলার মা ওর প্রতি কখনো মমতা দেখাবে না, তবু নিজের অদ্ভুত আবেগ আর বেহায়া ভালোবাসার টানে তালহার সঙ্গে সম্পর্কে জড়াতে দ্বিধা করেনি সে। তাসলিমা খাতুন কড়া গলায় বললেন, অফিস থেকে ফিরুক আজ, ওকে জিজ্ঞেস করব সব। আর তুমিও তৈরি থেকো, এই বাড়িতে আর বেশি দিন থাকা হবে না তোমার। কঠিন সেই কথা ছুড়ে দিয়ে হনহনিয়ে বেরিয়ে গেলেন রান্নাঘর থেকে। পেছনে দাঁড়িয়ে তামান্না শুধু পাথরের মতো চুপ, চোখে অস্থিরতা, মনে প্রশ্ন, সত্যি কি আরিশ থেকে এই বাড়ি থেকে বের করে দেবে? নিশিদ্র সকালের আলো যেন শহরের ক্লান্তিকে মুছে নতুন কিছু শুরু করার সংকেত দিচ্ছে। গরমের মাঝে রোদটা বেশ রাগী হয়ে উঠেছে, বাতাস যেন ক্লান্ত নিস্তেজ। ইউনিভার্সিটির গেটের পাশে এসে দাঁড়ালো একটি চকচকে কালো টয়োটো ল্যান্ড ক্রুজার ডেডেক্স। গাড়ির গায়ে রোদ ঝিলমিল করছে, গ্লাস এতটাই কালো যে ভেতরের কাউকে স্পষ্ট দেখা যায় না। ওরা চুপচাপ বসে আছে জানালার বাইরে তাকিয়ে। গেটের ওপারে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলোর হাসি, কলরব, সবকিছু যেন তার কাছে একেবারে নতুন। চলো নামো। পাশে থাকা আরিশ বলল। ড্রাইভারের সিট থেকে নামলো আরিশ, কালো শার্টের হাতা গোটানো, চোখে কালো সানগ্লাস, হাতে একটা ঘড়ি ঝলমল করছে। দরজা খুলে দিল আরিশ, নামলো ওরা। আজ তার পরনে হালকা নীল সালোয়ার কামিজ, চোখে একটু চিন্তা, কিন্তু মুখে এক টুকরো অনির্বচনীয় প্রশান্তি। দুজন একসঙ্গে ইউনিভার্সিটির মূল গেটের দিকে এগিয়ে গেল। পাশ দিয়ে কিছু স্টুডেন্ট হেঁটে যাচ্ছে, তাদের চোখ বারবার ফিরে তাকাচ্ছে কালো গাড়ির দিকে কিংবা আরিশের রুচিশীল ব্যক্তিত্বের দিকে। গেট দিয়ে ঢোকার মুহূর্তে অরার পায়ের নিচে মৃদু কম্পন। এত মানুষ, এত চোখ, অদ্ভুত এক অস্বস্তি কাজ করছিল ওর ভেতর। আরিশ পাশে হাঁটছে, এক হাতে ব্যাগটা তুলে নিয়েছে অরার, ছায়ার মতো পাশে থেকেও যেন আড়াল করে রেখেছে তাকে। চারপাশে বিলবোর্ড, পোস্টার, বিভিন্ন বিভাগের নাম লেখা দালান, দূরে ছাত্রদের দল, সবকিছুতেই অরার চোখ আটকে যাচ্ছে। ভয় পাচ্ছ? হালকা গলায় জিজ্ঞেস করলো আরিশ। অরা মাথা নাড়ালো। না, তবে একটু অচেনা লাগছে। সময় নাও, অভ্যস্ত হয়ে যাবে। সামনে এগিয়ে চলল দুজন প্রশাসনিক ভবনের দিকে। ইউনিভার্সিটির গেটটা ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে, আর অরার ভেতর ভর করছে এক অনভিজ্ঞ উত্তেজনা, এক নতুন জীবনের স্পর্শ। সকাল থেকে আরিশের আচরণও স্বাভাবিক, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছে। গতকাল রাতে রনিকে কল করেছিল ওরা। শান্তা, আকাশ, লিজা আরও অনেক বন্ধুদের জানিয়েছে ব্যাপারটা। সবাই বেশ খুশি। তারা সবাই আজ ইউনিভার্সিটিতে আসবে বলেছে, কিন্তু আরিশ কি তাদের সাথে কথা বলতে দিবে ওরাকে? ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে রনি, আকাশ সহ আরও অনেকে, সবাই ওরার ক্লাসমেট, একসাথে পড়ালেখা করেছে সবাই। ওরার আকস্মিক বিয়েতে তাদের মধ্যে অনেকে অখুশি হয়েছিল, কিন্তু পরিস্থিতি কেমন ছিল সেটা জানার পর থেকে আর কেউ ওরার সাথে রাগ করে নেই। কিরে, ওরা তো এখনো বের হলো না, এতক্ষণ লাগে কাজ সারতে? লিজা বলল রনিকে উদ্দেশ্য করে। আকাশ বারবার ওরার জন্য পথ চেয়ে তাকিয়ে আছে, কি জানি ওর পাগলাটে বর এসেছে সাথে, কখন কি করে বসে বলা যায় না। সবাই আকাশের দিকে তাকালো। আরিশ আকাশের সাথে কি কি করেছিল সেসব সবাই জানে, আর সে কারণেই সবাই ভয় পায় আরিশকে। তাও কথা, অপেক্ষা করি আর কি। রনির কথা মতো সবাই মাথা নেড়ে সম্মতি দিল কেবল। কিছুক্ষণের মধ্যে দূর থেকে ওরাকে দেখতে পেল সবাই, নিজের স্বামীর হাত ধরে এগিয়ে আসছে সে। সবাই হাসতে লাগলো, ভার্সিটিতে এসেও হাত ধরে হাঁটছে তারা। আকাশ নিজেকে আড়াল করে দাঁড়ালো, আরিশ দেখলে যদি আবারও গুলি মারে, তার চেয়ে মুখোমুখি হওয়ার দরকার নেই। পাশাপাশি হাঁটছে তেজরিন খান, আরিশ ও অরা মেহরিন খান। সামনেই অরার বন্ধুরা দাঁড়িয়ে আছে, অরার নজর সেদিকেই। বন্ধুদের সামনে কিভাবে যাবে সে? তাছাড়া আরিশকে অনুমতি দেবে? কিন্তু এতগুলো মাস পর বন্ধুদের সাথে দেখা হলে কথা না বলে কিভাবে পারবে সে? নিজেকে ধাতস্থ করে নিয়ে নিচু স্বরে বলল ওরা, একটা কথা বলবো? একটা কেন পাখি, হাজারটা বলো, লক্ষবার বলো, কি হয়েছে? ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল ওরা। আরিশকে ভীষণ কিউট লাগছে ওর কাছে। ওই যে রিলসে দেখা যায় না, পুকি হাজব্যান্ড না জানি কি, ওরকম পুকি আরিশ। মনে মনে এসব ভেবে ফিক করে হাসলো ওরা। চমকালো আরিশ, বলল, কি হলো হামিংবার্ড? না মানে কিছু না, ওই যে সামনে আমার বন্ধুরা, একটু কথা বলে আসি। কথাটা বলেই মাথা নিচু করে ফেললো ওরা। আরিশ সামনে তাকালো, ভালো করে সবাইকে পর্যবেক্ষণ করে নিল একবার। আকাশকে দেখেই মেজাজ বিগড়ে গেল তার, কিন্তু আকাশের সাথে যেটা করেছে সেটাও ভুল। চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ছাড়লো আরিশ। ওরা ভয়ে এখনো চুপ করে মাটিতে তাকিয়ে হাঁটছে। একা যাবে না, আমিও সাথে যাব। মাথা তুলে তাকালো ওরা। দিন দিন আরিশের আচরণে বিস্মিত হচ্ছে সে, হয়তো চিকিৎসা কাজে দিচ্ছে।
ঠিক আছে চলুন, উচ্ছ্বসিত কণ্ঠে বলল ওরা। আরিশ মাথা নেড়ে সম্মতি দিল কেবল। হাসি হাসি মুখে বন্ধুদের দিকে এগোতে লাগলো। আরিশ ও ওরাকে এগিয়ে আসতে দেখে সবাই সতর্ক হয়ে উঠল। ভদ্রলোক সাথে আছে, ওরার সাথে মন খুলে কথা বলতে পারবে না বলে মন খারাপ লাগছে সবার। তবে এটাও স্বস্তির বিষয়, লেখাপড়া চলবে ওরার। ইউনিভার্সিটিতে আসবে যখন এমনিতেই সবার সাথে কথাবার্তা লেগে থাকবে। কেমন আছিস তোরা? সহাস্য মুখে শুধালো ওরা, ঠোঁটের কোণে হাসি রেখা। আরিশ সেটাই দেখছে, বন্ধুদের সাথে কথা বলতে এসে ওরা কতটা আনন্দিত হয়েছে। কিন্তু আরিশের সাথে কথা বলতে গেলে তো কখনো এমন খুশি হয় না সে। আমরা সবাই ভালো আছি, লিজা জবাব দিল। আরিশকে ইশারায় দেখাতে লাগলো রনি। ওরা বুঝতে পারলো তাকে কি করতে হবে। মুচকি হেসে আরিশের দিকে তাকালো সে। আরিশ ওরার হাসি মুখখানা দেখে অবাক হলো বটে, কারণ আরিশের দিকে তাকিয়ে হেসেছে সে। আচ্ছা, আলাপ করবি চল, উনি তোদের দুলাভাই, অর্থাৎ আমার হাজবেন্ড তেজরিন খান আরিশ। হ্যালো জিজু, আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো লিজা। আরিশ আসলে খুশিতে চুপ করে আছে। ওরা তাকে এভাবে পরিচয় করালো নিজে থেকে, কোনো জোরাজোরি ছাড়াই। হাই এভরিওয়ান। হাই দুলা ভাই, আপনাদের বিয়েতে দাওয়াত পর্যন্ত করলেন না। আমাদের বিয়েতেও দাওয়াত করব না আপনাদের। অথের কথায় সবাই হেসে উঠল। আরিশও মুচকি হাসলো। আকাশ একটু চুপচাপ আছে অবশ্য। সমস্যা নেই, বউয়ের সাথে আরও একবার বিয়ে করে নেব, তারপর তোমাদের সবাইকে ইনভাইট করব, ওকে? সবাই অবাকই হলো আরিশের আচরণে, কারণ তার সম্পর্কে যেসব কথা শুনেছিল আরিশ মোটেও তেমন নয়। যথেষ্ট ভালো মানুষ সে, কত সুন্দর করে কথা বলছে। ঠিক আছে ভাইয়া, আমি রনি। একদিন রাতে কল করেছিলে ওরাকে? জি। রাতে আমার বউকে কখনো কল করবে না, বিকজ তখন আমরা ব্যস্ত থাকি, বুঝেছো? কিছুটা মজা করেই বলল আরিশ। সবাই হাসলো। ওরা ভালো করেই বুঝতে পারছে মজার স্বরে সিরিয়াস কথা বলছে লোকটা। ওকে ভাইয়া। কিরে ওরা, তুই এত চুপচাপ কেন? জিজ্ঞেস করলো রনি। ওরা বারবার আরিশের দিকে তাকাচ্ছে, ছেলেদের সাথে কথা বলবে কিনা বুঝতে পারছে না। আরিশ ওরার হাতটা শক্ত করে ধরে আছে, যেন একটু আগলা হলেই ছুটে যেতে না পারে এমনভাবে। এমনি আরিশ আকাশের দিকে তাকালো হঠাৎ। আকাশ আঁতকে উঠল ছেলেটা। আর কেউ না জানলেও আকাশ খুব ভালো করে আরিশকে জেনে গেছে। ওরাও কিছুটা বিচলিত হলো। আরিশের হাতে চাপ দিয়ে ফিসফিস করে বলল, প্লিজ ওকে কিছু বলবেন না, মাথা ঠান্ডা রাখুন প্লিজ। কানের পাশে এসে এভাবে ফিসফিস করে কথা বলছে কেন হামিংবার্ড? তুমি কি চাও আমি এখানে কন্ট্রোললেস হয়ে যাই? ওরাকে কপি করে আরিশও ফিসফিস করে বলল কথাগুলো। শুকনো ঢোক গিলল ওরা। আর কিছুই বলল না সে। বজ্জাত স্বভাবের লোক একটা। জি, মৃদু স্বরে জবাব দিল আকাশ। সবাই ভয়ে ভয়ে তাকিয়ে আছে আরিশের দিকে। আকাশের দিকে আরেকটু এগোলো সে, তবে ওরার হাত ছাড়লো না। আম সরি ব্রো, ওই দিন ওভাবে শ্যুট করা উচিত হয়নি আমার। ওরার ব্যাপারে একটু বেশি বেপরোয়া আমি। পরিস্থিতি কেমন থমথমে হয়ে গেছে, কেউ কিছু বলছে না। আকাশ ম্লান হাসলো। ইটস ওকে, আমি ভুলে গেছি ওসব, আপনিও ভুলে যান। বাঁকা হাসলো আরিশ। আমি কখনোই ভুলতে পারবো না, আমার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে তার বন্ধুর কাছে চলে গিয়েছিল। আরিশের কথাটা সকলকে বিব্রত করে তুলল যেন। ওরা মাথা নিচু করে ফেলল। সবাইকে এভাবে চুপ করে থাকতে দেখে ফিক করে হেসে উঠল আরিশ। ইটস ওকে গাইস, কথা শেষ হলে চলো, বের হতে হবে, আমাকে অফিসে যেতেও হবে। শেষের কথাগুলো ওরাকে উদ্দেশ্য করে বলল আরিশ। চলুন। ওরা সবাইকে হাত দিয়ে ইশারায় বাই বলে এগোতে লাগলো। পেছনে পড়ে রইল ওরার বন্ধুরা। মা, ও মা! সন্ধ্যাবেলা মেয়ের হাঁকডাক শুনে রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হলেন রোকসানা মল্লিক। কি হয়েছে তোর, এমন ষাঁড়ের মতো চেল্লাচেল্লি করছিস কেন? আমি ষাঁড়? কিসের জন্য ডেকেছিস সেটা বল। মা, রাতে রান্নাবাড়া সব বাকি আছে। আমার গণিত সাজেশন বইটা খুঁজে পাচ্ছি না মা। তোর বই তুই রেখেছিস, আমি তো রাখিনি, একটু খুঁজে দেখ, ঘরেই পাবি। মায়ের কথা মতো হনহনিয়ে ঘরের দিকে এগোলো নয়না। বইপত্র খুঁজে না পেলে মাথা গরম হয়ে যায় তার। আর রোকসানা মল্লিক ভালো করেই জানেন তার মেয়ে জিনিসপত্র সামনে থাকলেও সহজে খুঁজে পায় না, সেজন্য এসব বিষয় তেমন একটা গুরুত্ব দেয় না। মায়ের কথা মতো ঘরে এসে আরেক দফা বই খুঁজতে লাগলো নয়না। বালিশের নিচে পেয়েও গেল বই, কিন্তু কথা হলো ওখানে রাখলো কে? বই নিয়ে আবারও মায়ের কাছে যেতে লাগলো সে। সোজা রান্নাঘরে এসে বলল, বই পেয়েছি, কিন্তু বইটা বালিশের নিচে গেল কিভাবে? রোকসানা তরকারি কষাচ্ছেন, খুন্তি নাড়াতে নাড়াতে বললেন, যেমন বাবা তার তেমন মেয়ে, নিজে এখানে সেখানে জিনিসপত্র রাখবে, খুঁজে পাবে না, আর পেলেও বলবে ওখানে গেল কিভাবে। আমি আসি তো ঘরে, তোমাদের জিনিসপত্র সব আমি এখানে সেখানে রাখি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলেন রোকসানা। নয়না কিছু বলল না। মায়ের সাথে কথা বলা যাবে না এখন, আবহাওয়া গরম এখন। নিঃশব্দে রান্নাঘর থেকে বেরিয়ে গেল সে। ড্রেসিং টেবিলের সামনে চেয়ারে বসে আছে ওরা। চুলগুলো বেশ এলোমেলো লাগছে, সেজন্য আশ্রয় নিচ্ছে। এখনো বাসায় ফেরেনি আরিশ।
দুপুরে ওরাকে বাসায় পৌঁছে দেওয়ার পরপরই অফিসে চলে গিয়েছিল সে, দুপুরের খাবার পর্যন্ত খায়নি। আজকে আরিশ শান্ত থাকলেও তার আচরণ ছিল অদ্ভুত রহস্যময়। বিশেষ করে আকাশকে বলা কথাগুলো। ওরা ভয় পাচ্ছে আরিশকে নয়, নিজের আবেগকে। অদ্ভুতভাবে আরিশের প্রতি আকর্ষিত হচ্ছে সে। এমন জটিলতা তো চায়নি ওরা। বিষাক্ততা, অধিকারবোধ, হিংস্রতা, মায়া সবকিছু নিয়েই তেজরিন খান আরিশের ভালোবাসা। ওরা কিভাবে এই ভালোবাসা সহ্য করবে? দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল ওরা। খুব সম্ভবত মানুষ তখনই সবচেয়ে বেশি অসহায় বোধ করে যখন নিজের সাথে নিজের যুদ্ধ হয়। ওরাও ভীষণ অসহায় বোধ করছে। দরজা খোলার শব্দে নড়েচড়ে উঠল ওরা। এমনিতে ভেজানো ছিল দরজা। আরিশ ফিরেছে। আয়নায় দেখতে পাচ্ছে ওরা কালো রঙের শার্ট পরিহিত এক সুদর্শন পুরুষ তার দিকেই তাকিয়ে আছে। চোখে তার অজানা ভাষা, কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে সে। অরাকেই দেখছে। আরিশ এগিয়ে গেল অরার দিকে। পেছনে গিয়ে দাঁড়ালো। নিঃশ্বাস আটকে আসছে যেন অরার। আরিশ তার পেছনে দাঁড়িয়ে আছে, একেবারে কাছাকাছি। অরা আয়নার দিকে তাকিয়ে আছে। আরিশ অরার দিকে একটু পর কিছুটা ঝুঁকে অরার কাঁধে থুতনি রাখলো আরিশ। আয়না দেখার দরকার নেই। কেন? আরিশ কি বলবে বুঝতে পারছে না। অরাকে কিভাবে বলবে? আয়নাতে তার বউয়ের সৌন্দর্য দেখলেও হিংসা লাগে তার। কিছু না, শোনো। জি বলুন। তোমার ভার্সিটিতে গিয়ে ক্লাস করার দরকার নেই। হুট করে এমন কথা আশা করেনি ওরা, তবে কিছু যে বলবে। না আরিশ এটাও আশা করেনি, তাই সরাসরি জিজ্ঞেস করলো ওরা, কি হয়েছে? ক্লাস না করলে পরীক্ষায় লিখবো কি? অনলাইনে ক্লাস করবে? কিন্তু কেন? তুমি ক্লাস করতে গেলে সবাই তোমাকে দেখবে, মানে যারা তোমাকে পছন্দ করে তারা দেখবে। ছেলেরা তোমাকে নিয়ে কল্পনা করবে, সেসব আমার সহ্য হবে না। আজকে প্রথম আরিশের পাগলামিতে হাসি পেল অরার। একেবারে বাচ্চাদের মতো মুখের হাবভাব, তার দেখলেই হাসি পায় এমন। আপনি এত হিংসুটে কেন? কপাল কুঁচকে ফেললো আরিশ। অরান আয়নায় তার চেহারা দেখছে আর মুচকি মুচকি হাসছে। আমি যেমনই হই, আমি ছাড়া তোমার গতি নেই হামিংবার্ড। তাহলে লেখাপড়ার দরকার নেই, পড়বো না আর। এমনিতেই তো পড়তাম না, সমস্যা নেই। স্বাভাবিকভাবেই বলল ওরা। আরিশ খেপে গেল তাতে। দিল কাঁধে এক কামড় বসিয়ে। মাঝে মধ্যে আরিশকে ওরা মনে মনে অনেক কিছু বলে গালি দেয়। আর দিবে না কেন? কামড়ের ফলে রক্ত বের করে দেওয়া কি কোনো মানুষের কাজ? তাহলে প্রতিদিন আমি তোমাকে ইউনিভার্সিটিতে পৌঁছে দিয়ে আসবো। আপনার লেট হবে না? সবার আগে তুমি, তারপর সব। আরিশের এমন সরাসরি কথায় কিছুটা লজ্জা পেল ওরা। মাথা নেড়ে সম্মতি দিল কেবল। আচ্ছা। আরিশ সোজা হয়ে দাঁড়িয়ে পোশাক খুলতে লাগলো। ওরা আয়নায় আর চোখে তাকিয়ে আছে। আয়নার দিকে না তাকিয়ে সরাসরি আমার দিকে তাকাচ্ছ না কেন হামিংবার্ড? থতমত খেলো ওরা। চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতো করে আমতা আমতা করে বলল, আমি আমি তো আয়নায় দেখছিলাম। আরিশের মেজাজ বিগড়ে গেল এবার। মিথ্যে কেন বলল হামিংবার্ড? খালি গায়ে এগিয়ে গেল অরার দিকে। হুট করে ওরা দুই হাত পেছনে নিয়ে এসে চেপে ধরে জিজ্ঞেস করলো, আমাকে কেন দেখছো না? আপনাকে দেখিনি সেটাও তো বলিনি আমি। আয়নার মধ্যেই তো আপনি ছিলেন। ও তাই তো। জি যান, ফ্রেশ হয়ে আসুন, আমি বিছানা গোছগাছ করছি। আরিশ ওরাকে ছাড়ল না। ঘাড়ে নাক ডুবিয়ে নিঃশ্বাস নিতে লাগলো। আজকে আদর করি পাখি। নেশাভরা কণ্ঠে শুধালো আরিশ। ওরা সমস্ত শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। তবে সে এখনো দ্বিধায় আছে। অনুমতি চাইছেন? হ্যাঁ। আমি এসবের জন্য প্রস্তুত নই এখন। আমার মতামত এটা, বাকিটা আপনার ইচ্ছা। চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ছাড়লো আরিশ। তারপর সোজা ওয়াশরুমের দিকে এগোলো। মন ও শরীর দুই উত্তপ্ত এখন। লম্বা শাওয়ার দরকার তার। ওরা চুপচাপ বসে রইল। কি হচ্ছে, কি করা উচিত সে বুঝতে পারছে না। টরেন্টো, কানাডা, 15/5/2025 দুপুর 2টা। টরেন্টার আকাশটা আজ একটু বেশি নীল লাগছে সাবিহার চোখে, যদিও তার ভেতরটা ঠিক ততটাই ধূসর। জানালার পাশে দাঁড়িয়ে সে দৃষ্টির আড়ালে হারিয়ে যাচ্ছে যেন। চারিদিকে এত কিছু নতুন, নতুন শহর, নতুন ভাষা, নতুন নিয়ম, অথচ তার ভেতরটা আটকে আছে কোথাও খুব চেনা কোনো জায়গায়। এখানে আসাটা তার স্বপ্ন ছিল না। বাংলাদেশে গ্র্যাজুয়েশন শেষ করে সে তো ভেবেছিল হয়তো একটা চাকরি করবে, আরিশের সাথে সংসার করবে। কিন্তু আরিশ এক প্রকার জোর করেই পাঠিয়ে দিল কানাডা। নিজের ইচ্ছার বিরুদ্ধে ঠেলে দেওয়া এই জীবনকে সে সহজে আপন করতে পারছে না। নতুন শুরু ঠিকই, কিন্তু সব শুরু আনন্দের হয় না। কিছু কিছু শুরু হয় নিঃশব্দ অভিমানে, কিছুটা অভিমান নিজেকেও নিয়ে। আজ ক্যাম্পাসে যাওয়ার প্রথম দিন। আয়নার সামনে দাঁড়িয়ে সাবিয়া নিজের চোখের দিকে তাকায়। গ্রামে বেড়ে ওঠা মেয়েটা আজ দেশ ছেড়ে এতটা দূরে চলে এসেছে। আরিশকে ভালোবাসার শাস্তি পেয়েছে নাকি পুরস্কার, এখনও ঠিক বুঝে উঠতে পারে না সে। হঠাৎ হোয়াটসঅ্যাপে কলের শব্দে চমকে ওঠে সাবিয়া। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে অপরিচিত একটি নাম্বার। কে হতে পারে মনে মনে ভাবতে ভাবতেই কলটি কেটে যায়। এক মুহূর্তেই দ্বিধা শেষে নিজেই কল ব্যাক করে সাবিহা। হাই বিউটি কুইন। চমকালো সাবিহা। মেহেরাব কল করেছে? কিন্তু কেন? আপনি আপনি আমার নম্বর পেলেন কোথায়? সুন্দরীদের নাম্বার জোগাড় করে নিতেই হয়। ও আচ্ছা।
তারপর তোমার সব কিছু কেমন চলছে? ভালোই। আপনি এখন কল দিলেন, মানে বাংলাদেশে তো রাত 12টা বেজেছে মেবি। হ্যাঁ, ঘুম আসছে না তো ভাবলাম একবার কথা বলি। বুঝলাম, আমাকে একটু বেরোতে হবে। অন্য কোনো সময় কথা হবে। ওকে, বাই। বাই।